আমাদের কঙ্কন ভট্টাচার্য, রঞ্জিনী ভট্টাচার্য এবং বিমান বসু তাদেরকে অনুরোধ করবো তাদের অনুষ্ঠানে শুরু করার। আমরা দুটি গান ভাই তোমার টেবিল আছে ওখানে যেতে হবে প্রাণের নেশা ভরে আকাশ ভরে মাছের গান তারাই গাইতে পারে বুকে মাছি জাগে প্রেম আছে অন্তরে মাছের গান তারাই গাইতে পারে বাঁচার দিকে চলা বাঁচার কথা বলা প্রাণী প্রাণ মেলানো খেলাকে থামাতে পারে মার খায় হাতে মার খায় হাতে মার খায় হাতে মার খায় হাতে কোনো ভেদ নাই যে তাকে লড়ার নেশা পারে বাঁচার গান তারাই গাইতে পারে বুকে প্রাণ আছে যাদের প্রেম আছে অন্তরে বাঁচার গান তারাই গাইতে পারে শিল্প অন্তর্বিহীন বুকে আশারহীন শিল্প অন্তর্বিহীন বুকে আশারহীন সবার জন্যে আসে সেদিন রাত্রি ভাঙা ভোরে বাঁচার গান তারাই গাইতে পারে বুকে আছে জানি প্রেম আছে অন্তরে বাঁচার গান তারাই গাইতে পারে বাঁচার গান তারাই গাইতে পারে বাঁচার গান তারাই গাইতে পারে अरे वेरी गुड हाँ अकेले आई हो ठीक है बैठ একটা কথা বারবার বলতেন যে মানুষই শেষ কথা বলবে আমাদের এই গানটি কথা হচ্ছে গানটির নাম হচ্ছে পাশের বাড়ি অর্থাৎ যিনি যাই করুন না কেন আমাদের অনেক বন্ধু তারা আমাদের সঙ্গে ছিলেন এখন নেই কিন্তু আমরা জানি যে পাশের বাড়ির লোকেদের একদিন না একদিন ফিরে আসতেই হবে কারণ তারা আমাদের সঙ্গে না থাকুন আমরা তাদের সঙ্গেই আছি আমি শেষ কথাটি বলবো তুমি জেনো আমি শেষ কথাটি বলবো
যতই কথা হচ্ছে এখন সব কথা শেষে বুঝবে আমায় জানি আমি যে তোমার পাশের বাড়ির লোক আমি শেষ কথাটি বলবো তুমি জেনো যতই কথা হচ্ছে এখন সব কথা শেষে বুঝবে আমায় জানি আমি যে তোমার পাশের বাড়ির লোক যতই আমার রাখো তুমি দূরে আমি কি কখনো তোমাকে ভুলতে পারি যতই আমার রাখো তুমি দূরে আমি কি কখনো তোমাকে ভুলতে পারি সারা রাত জেগে থেকে শোনাবো তোমার নব জীবনের স্রোত আমি যে তোমার পাশের বাড়ির লোক আমি শেষ কথাটি বলবো তুমি জেনো যতই কথা হচ্ছে এখন শেষে বুঝবে আমায় জানি আমি যে তোমার পাশের বাড়ির লোক আমি যে তোমার পাশের বাড়ির লোক আমি যে তোমার পাশের বাড়ির লোক অনেক ধন্যবাদ সেন্টারের নির্মাণ কমিটির মঞ্চে অর্থ সংগ্রহ চলছে মঞ্চে সেই অর্থ সংগ্রহ কাজ চলছে কেউ যদি অর্থদান করতে চান তাহলে মঞ্চের পাশে নাম রাখবেন অনেক ধন্যবাদ এরপরে কমরেড বিমান মঞ্চে উপস্থিত হয়েছে আমরা অনুরোধ করবো পরবর্তী সপ্তম থানায় গেছে নমস্কার আজ কমরেড জ্যোতি বসুর জন্ম তাকে শ্রদ্ধা জানাতে তারিখটা
তারিখটা এই কারণে মনে করিয়ে দিলাম, কারণ আমাকে দেখে অনেকে 21শে জুলাই ভাবতে পারে, তাই তারিখটা আবার মনে করে দিলাম। আজ 8ই জুলাই, আজ জ্যোতি বসুর জন্মদিন। কসম তোমার গানে শিখি দিন বদলের মানে, ভুলগুলো সব ফিরছে নিজের ঠিকানায়। বাজাও তোমার গিটার, তুমি পাল্টে দেওয়ার কবিতা, হাত হাতুড়ি কাস্তে কলম হাতিয়ার। 𝒉𝒆𝒍𝒑 someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. কসম তোমার গানে শিখি দিন বদলের মানে, ভুলগুলো সব ফিরছে নিজের ঠিকানায়। বাজাও তোমার গিটার, তুমি পাল্টে দেওয়ার কবিতা, হাত হাতুড়ি কাস্তে কলম হাতিয়ার। তোমার স্লোগান হবে জান কুরবান হবে, টান দিলে রাজা খান খান। তোমার স্লোগান হবে জান কুরবান হবে, টান দিলে রাজা খান খান। গান হো আর গান হো, গান হো সবাই সমান হো, গান হো আর গান হো, গান হো সবাই সমান হো। আমাদের মন্দিরে আগামী সকালের আজান হো, আমাদের মন্দিরে আগামী সকালের আজান হো, আমাদের মন্দিরে আগামী সকালে আজান হো। গান হো আরো গান হো, গান হো সবাই সমান হো। আমাকে আমার আপন যারা যিনি চেনাতে শিখেছে তাকে উদ্দেশ্য করে আমার দ্বিতীয় গান। আমাকে আপনজন চেনারকে তার ইশারায় ঘর ছাড়ি, আমাকে গেরিলা মন চেনারকে সারা দুনিয়া আমার বাড়ি। আমাকে আমার মাটি চেনারকে তার চোখ জুড়ে সবুজ দ্বীপ, আমাকে আমার মাটি চেনারকে তার চোখ জুড়ে সবুজ দ্বীপ। গ্রাম্য জাহাজে যুদ্ধের সাজে চেনারকের ঘাঁটি চেনারকে, তুমি 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 কমান্ডান্তে চে গেভারা, তুমি 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 কমান্ডান্তে চে গেভারা, তুমি তুমি গেভারা, তুমি 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 কমান্ডান্তে চে গেভারা। আমাকে আপন চলছে নারকে তার ইশারায় ঘর ছাড়ি, আমার দু চোখ জুড়ে কখনো মারবি তুমি কখনো সীমান বলিবার, কাল বৈশাখীর মতো কখনো তুফান হোক ভেঙে দাও ঝড়টা আমার। একটু গানটা তো খুব রিদিমিক, সবাই যদি তালে তালে হাত তালি দেয় খুব ভালো লাগবে।
আমার দু চোখ জুড়ে কখনো মাটি তুমি কখনো সিমান বলিভার কাল বসে ফির ভেঙে দাও জড়তা আমার বারুদ পোড়ালে যদি কবিতা হয় হয় বিদ্রোহ প্রেয়সী তোমার বারুদ পোড়ালে যদি কবিতা হয় হয় বিদ্রোহ প্রেয়সী তোমার গাংমা জাহাজে যুদ্ধের সাজে কোনটা লড়াই খাঁটি চেনা লোকে তুমি 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 কমান্ডান্তে চেগেভারা 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 আমাকে আপনজন চেনা লোকে তার ইশারায় ঘর ছাড়ি শেষ গান আমরা বামপন্থীরা কখনোই দেশভাগকে সমর্থন করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার শেষ গান শাহবাগ La 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 হাতে হাত ধরে কাঁটা তার ভেঙে যায় হাতে হাত ধরে কাঁটা তার ভেঙে যায় ঢাকা শহরের মিছিল মিলেছে আমার কলকাতায় ঢাকা শহরের মিছিল মিলেছে আমার কলকাতায় হাতে হাত ধরে লড় শাহবাগ সহদর হাতে হাত ধরে লড় শাহবাগ সহদর আমাদের গানে সুতানুটি হলো প্রজন্ম চত্বর আমাদের গানে সুতানুটি হলো প্রজন্ম চত্বর লা 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 পদ্মা নদীর বাঁকে লালনের সংলাপে পদ্মা নদীর বাঁকে লালনের সংলাপে আমাকে এখনো চট্টগ্রাম অস্ত্র ধরতে ডাকে আমাকে এখনো চট্টগ্রাম অস্ত্র ধরতে ডাকে লা 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 ইচ্ছামতির পার সীমান্ত ছাড়খার ইচ্ছামতির পার সীমান্ত ছাড়খার রাজার আসনে বসবে না আর সেই নের রাজাকার হাতে হাত ধরে কাঁটা তার ভেঙে যায় হাতে হাত ধরে কাঁটা তার ভেঙে যায় ঢাকা শহরের মিছিল মিলেছে আমার কলকাতায় ঢাকা শহরের মিছিল মিলেছে আমার কলকাতায় হাতে হাত সারি সারি ধর্মের হুঁশিয়ারি হাতে হাত সারি সারি ধর্মের হুঁশিয়ারি স্লোগানে স্লোগানে ব্যারিকেড করে 21শে ফেব্রুয়ারি স্লোগানে স্লোগানে ব্যারিকেড করে 21শে ফেব্রুয়ারি হাতে হাত যদি রাখি গুজরাট রুখে থাকি হাতে হাত যদি রাখি গুজরাট রুখে থাকি আহমেদাবাদের আকাশে উড়ছে ৭১-এর পাখি হাতে হাত ধরে কাঁটা তার ভেঙে যায় হাতে হাত ধরে কাঁটা তার ভেঙে যায় ঢাকা শহরের মিছিল মিলেছে আমার কলকাতায় ঢাকা শহরের মিছিল মিলেছে আমার কলকাতায় হাতে হাত ধরে লড় শাহবাগ সহদর হাতে হাত ধরে লড় শাহবাগ আমাদের গানে সুতানুটি হলো প্রজন্ম চত্বর আমাদের গানে সুতানুটি হলো প্রজন্ম চত্বর ধন্যবাদ অনেক ধন্যবাদ শিল্পী সপ্তক সানাই দাসকে সত্যি সত্যি সপ্তকদার গানের মতোই আজকে প্রমোদ দাসের পরে বহু প্রজন্মকে দেখা যাচ্ছে কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ১০৯তম জন্মদিবস উপলক্ষে
আজকে বহু প্রজন্ম ইতিমধ্যেই আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাধারণ সম্পাদক কমরেড সীতারাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের বক্তব্যের অনুষ্ঠান শুরু হবে। এখন JBCSSR-র সম্পাদক কমরেড রবীন্দ্র আজকে সারাদিন ধরে প্রোগ্রাম চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং সকালে এখানে কলকাতায় এই আর আড়াইটা থেকে জ্যোতিভূষণ নগরে জ্যোতিভূষণ সেন্টারে যে জমি সেখানে আমাদের অনুষ্ঠান হয়েছে, যারা বিতরণ হয়েছে আনুষ্ঠানিকভাবে কাজের সূত্রপাত হয়েছে। আর এখন এখানে এতক্ষণ সঙ্গীত পরিবেশিত হলো। তখন আমাদের যে মূল অনুষ্ঠান আজকে আপনারা জানেন যে আগেই ঘোষণা করেছি 108তম দিবসে আমরা রবীন্দ্র তীর্থে, আর এবারে ভারতের স্বাধীনতা 75 এই বিষয়ে সারা এই অনুষ্ঠানে ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমাদের রাজ্যের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংগঠনগুলির প্রতিনিধিরা তারা সবাই এখানে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক। তিনি আজকে এই সাধারণ বক্তৃতা দেবেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন এবারে আজকে এই সভায় সভাপতিত্ব করবে আমাদের এই জ্যোতিভূষণ রিসার্চের চেয়ারম্যান কমরেড বিমান আসন গ্রহণ করার পর বিমানদার বসার আগেই বিমানদারকে অনুরোধ করছি বাবা শুরু হবে, তিনি প্রথমেই জ্যোতিভূষণ প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান। সকলের পক্ষ থেকে সেন্টার ফর সোশ্যাল সার্ভিস আপনারা একটু আগে শুনলেন আজকে সকাল থেকে অসংখ্য কর্মসূচি রয়েছে আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় রক্তদান শিবির হয়েছে, যেখানে আমাদের সভা করছি। আর নিচের পরে কলকাতার জেলা তার উদ্যোগে প্রতি বছর রক্তদান শিবির হয় এবং বাকি কথা শুনেছেন যে নগরে সেখানে এখন আমরা এখানকার যে কর্মসূচি আছি আমরা তাহলে
আমরা সময় সীমা করে শুরু করতে চাই। আমাদের আজকে কমরেড জ্যোতি বসুর স্মরণে এখানে স্মারক বক্তৃতা দেখতে পাচ্ছেন আপনারা, উপস্থিত আছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি। আজকে আমাদের এই স্মারক বক্তৃতায় প্রারম্ভিক বক্তব্য উত্থাপন করবেন কমরেড মোহাম্মদ সেলিম, আমাদের রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিম। জ্যোতি বসু, সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চের চেয়ারম্যান, সদ্য বিমানরা, আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি, সূর্যদা, ডক্টর রামচন্দ্র, অন্যান্য নেতৃবৃন্দ, অতিথি, আমার কমরেডস, বন্ধুরা, প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আপনাদের উপস্থিতি, অংশগ্রহণে এই কর্মসূচি এবার সফল হচ্ছে। সকাল থেকে নানাবিধ কর্মসূচি গোটা রাজ্য জুড়ে, রাজ্যের সীমানা পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে, দেশের সীমানা পেরিয়ে অন্যত্র জ্যোতিবাবুর ৭০ নবম জন্মদিবস উপলক্ষে নানান কর্মসূচি। আর যে পরিকল্পনা শুনলেন সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চের জন্য জ্যোতিবাবু নামাঙ্কিত যে কেন্দ্র আমরা গড়ে তুলছি, তার হার্ড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য বিমানদার নেতৃত্বে আমরা অর্থ সংগ্রহ অভিযানে নেমেছি। প্রথম থেকেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আজকে যখন যে জায়গায় কেন্দ্র গড়ে উঠবে সেখানে যে সংক্ষিপ্ত কর্মসূচি ছিল সদর, সেখানে কয়েক লক্ষ টাকা প্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অনেক মানুষ এগিয়ে এসে দিয়েছেন। অনেকেই সেখানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, বিভিন্ন সংগঠন, ব্যক্তি যারা এগিয়ে আসবেন। আমরা রাজ্য জুড়ে আমাদের দরদি, সমবেচী, সহকর্মী, সহযোগী, সহযোদ্ধা, সহযাত্রী এবং যারা জ্যোতিবাবুকে দেখেছেন, শুনেছেন, জানেন এবং মনে করেন আজকের দিনে আমাদের বাংলায়, আমাদের এই দেশে, আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, মানুষের মানুষের যে সম্প্রীতি, খেটে খাওয়া মানুষের যে দুর্দশা, অন্যান্য বিষয়ে কমরেড সীতারাম বলবেন, তিনি আজকে স্মারক বক্তৃতা দেবেন। সেখানে দাঁড়িয়ে নতুন করে ভাবনা চিন্তা উদয় হোক, উদ্রেক হোক। তার জন্য আমরা ইতিমধ্যে এই হার্ড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার পাশাপাশি আমরা সফট ইনফ্রাস্ট্রাকচারের কাজ শুরু করেছি। এখানে যদিও সহযোগী অসীমদা আছেন, এরকম তরুণ অনেক যারা গবেষণা করছে, ছাত্র আছে, অধ্যাপক আছেন এবং আমরা অনেক পরিবেশবিদ, অর্থনীতিবিদ থেকে আরম্ভ করে সমাজ বিজ্ঞানী, দার্শনিক, ইতিহাসবিদ, এই সব অংশের মানুষকে আমরা জড়ো করার চেষ্টা করছি। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, একটা থট লিডারশিপ প্রজেক্ট, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতি, শিল্প, যেখানে মহিলাদের বিষয়, তার সমানাধিকারের বিষয়, যেভাবে তার উপর নির্যাতন বাড়ছে সেই বিষয়, কর্মসংস্থান, আমাদের জলবায়ু পরিবর্তন, তার ইম্প্যাক্ট, আমাদের সাম্প্রদায়িকতার যে চ্যালেঞ্জ আমাদের সামনে এসছে, নতুন করে আমাদের সাংবিধানিক কাঠামো কিভাবে ভাঙা হচ্ছে, আইনের শাসন যেভাবে লোপাট করা হচ্ছে, দুর্নীতি যেভাবে দানা বেঁধে উঠছে, এই সব বিষয়ে আলাদা আলাদা স্টাডি গ্রুপ করে
আমরা কিছু কাজকর্ম শুরু করেছি এবং করব। স্বাদ অনেক, সাধ্য কম, সেখানে আপনাদের সবার সহযোগিতা দরকার আছে। যারা এখানে আছেন, যারা এখানে নেই, অন্তর্বঙ্গে হন, বহির্বঙ্গে হন, সবার সম্মিলিত উদ্যোগ আমরা চাই। জ্যোতিবাবু এইভাবেই তার গোটা জীবন মেহনতি মানুষের লড়াইয়ে উৎসর্গ করেছিলেন। যখন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ, যখন তিনি ছাত্র, তখন তিনি তার যে প্যাশন এবং তার যে প্রফেশন সেটাকে মেলাবার চেষ্টা করেছিলেন। ব্যারিস্টারি পাশ করে সর্বক্ষণের পার্টির কর্মী হিসেবে রেল শ্রমিক, বন্দরের শ্রমিক, জুট মিলের শ্রমিক, আরো নানান কিছু কর্মকাণ্ড মেহনতি মানুষকে সংঘবদ্ধ করার চেষ্টা করেছিলেন। স্বাধীনতা আন্দোলন, যুদ্ধের সময়, আকালের সময়, দুর্ভিক্ষের সময়, বন্যার সময়, দাঙ্গার সময় আক্রান্ত মানুষের পাশে আরো অনেককে জড়ো করে। তখন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ, কখনো জেল, কালাকানুন, নজরদারি, পত্রিকা ব্যান্ড হয়ে যাচ্ছে, আত্মগোপন থাকতে হচ্ছে, জেলের মধ্যে থাকতে হচ্ছে। প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে তাদের সহযোগীদের নিয়ে কালেকটিভ ফাংশনিং তিনি এনশিওর করছেন। আজকের দিনে রাজনীতিতে যদি বাবুকে স্মরণ করতে হয়, তাহলে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন লড়ছিলেন, দাঙ্গা পরিস্থিতি যখন হিন্দু মুসলমান ঐক্যের কথা বলছিলেন, যখন দাঁড়িয়ে কালা কানুনের বিরুদ্ধে লড়ছিলেন, মানবাধিকারের কথা বলছিলেন, মুক্তিকামী মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য লড়াই করছিলেন, স্বাধীনতার পরেও যেমন কমিউনিস্ট পার্টি তৎকালীন বামপন্থী জনগণ জ্যোতি বসু তার নেতৃত্ব দিয়েছেন। সেখানে আজকের দিন চলে এসছে বা পরিবর্তন হয়ে গেছে, প্রতিদিন যা চলছে সেরকম মোড় ঘোরার নেই। এটাই হচ্ছে মতাদর্শ, এটা হচ্ছে অবিচল স্থির লক্ষ্যে থাকা, এটাই হচ্ছে সংঘবদ্ধভাবে বিপ্লবের পথে, সমাজ পরিবর্তনের পথে আমূল চূল পরিবর্তন যাতে হয় তার জন্য লড়াই। যে সমস্ত বিষয় নিয়ে স্বাধীনতার আগে কমিউনিস্ট পার্টি কথা বলেছিল, স্বাধীনতার পরেও, সে ক্ষুধা হোক, বোকা মানুষের মিছিল হোক, খাদ্য আন্দোলন, দাঙ্গার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মের প্রথা নীতির জন্য লড়াই হোক, আজীবন গণতন্ত্রের প্রশ্নে, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, কালা কানুনের বিরুদ্ধে, এরকম অসংখ্য উদাহরণ আছে। বিরোধী দলের নেতা হিসেবে প্রতিকূলতার মধ্যে পুলিশি জুলুমের বিরুদ্ধে, বিনা বিচারে আটক মানুষের মুক্তির দাবিতে এবং রাজনৈতিক বন্দীর মুক্তির দাবিতে, আবার যখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, উপমুখ্যমন্ত্রী হয়েছেন, তখন সে কৃষকের লড়াই, সে শ্রমিকের লড়াই, শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে যে অধিকারের লড়াই, যখন তিনি বিধানসভায় যেমন গিয়েছেন বিরোধী নেতা হিসেবে সংসদীয় গণতন্ত্রে, তার বাইরে থেকেও, আর যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তার কিন্তু এই অবিচল থাকা। এখন তো প্রতিদিন আমরা শুনতে পাচ্ছি, এখন বোঝাই যাচ্ছে না কে কখন কোথায় আছে। প্রতিদিন কেন্দ্রে পার্লামেন্টের স্পিকার এবং রাজ্যের স্পিকার আমাদের যে সংসদীয় গণতন্ত্র আছে তাকে তছনছ করে দিয়েছেন। এটা হচ্ছে নীতিনিষ্ঠতা। অনেকে প্রশ্ন করেন যে এখন জ্যোতিবাবু তো নতুন, আমাদের ভারতীয় সংস্কৃতিতে 12 বছর মানে হচ্ছে এক যুগ, তাহলে 12 বছর পরে আমরা কেন নতুন উদ্যমে নতুন ভাবে আবার তার চর্চা শুরু করছি? এটা তো জ্যোতিবাবুর চর্চা নয়, জ্যোতিবাবুকে কেন্দ্র করে, জ্যোতি বসুকে কেন্দ্র করে, তার আদর্শ, তার রাজনীতি, তার জীবন বোধ, তার জীবন চর্চা, তার জীবন চর্যা দরকার আছে। তিল তিল করে এই বাংলাকে দেশভাগের পরে, সে উদ্বাস্তু আন্দোলন হোক, তার পুনর্বাসনের প্রশ্ন হোক, দাঙ্গা বিধ্বস্ত এই বাংলাকে সম্প্রীতির বাতাবরণ তৈরি করা হোক, সাম্রাজ্যবাদী যে লিগেসি ছিল তার বিরুদ্ধে
মানুষের অধিকারের জন্য লড়াই হোক, মেহনতি মানুষের, শ্রমিকের, কৃষকের, খেটে খাওয়া মানুষের, সেই লড়াইকে আজও অব্যাহত রাখতে হবে। সীতারাম বলবেন তার স্মারক বক্তৃতায়। আজকে স্বাধীনতার ৭৫, আমরা সেই বিষয়ে দিয়েছি। আজকে ইতিহাসটাকে ভুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই আমাদের ইতিহাস স্মরণ করতে হয়। গোটা বিশ্বে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, মানুষ অধিকার নিজেরা লড়াই লড়ছে। দক্ষিণ পন্থার উত্থান মানে আসলে এটা করছে আমাদের যে মেমোরি চিপ, সেটাকে গুলিয়ে দিচ্ছে। মোবাইলে যেরকম হয়, মেমোরি কার্ডটা যদি সরিয়ে দেওয়া হয়, হ্যান্ডসেট থাকলেও, টাওয়ার থাকলেও, মোবাইল কোম্পানি থাকলেও, কিন্তু আপনার কন্ট্যাক্ট লিস্ট কাজ করবে না, আপনার মেমোরি কাজ করবে না। প্রতিদিন এই যখন ৭০ সাল মে কুছ নেই যখন বলছে প্রধানমন্ত্রী, ৩৪ সাল মে ৩৪ বছরে কিছু হয়নি যখন মুখ্যমন্ত্রী বলেন, এটা শুধু নীল সাদা রঙের পোচ নয়, আসলে বাংলার মানুষের স্মৃতির উপরে একটা আস্তরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গোটা দেশে তাই চলছে। এ শুধু নাম পরিবর্তন নয়, জ্যোতি বসু নগর তার নামটা পাল্টানো তা নয়। এখন যেমন হায়দ্রাবাদের নাম, আহমেদাবাদের নাম, এলাহাবাদের নাম পাল্টানো হবে বলা হচ্ছে। আসলে রাজনীতিতে যারা আসে, সরকারে যখন তৈরি হয়, যখন প্রতিশ্রুতি দেয়, তখন তারা বলে আমরা গেম চেঞ্জার, কিন্তু সবাই গেম চেঞ্জার হয় না। এখন যাদেরকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখছেন কেন্দ্র এবং রাজ্যে, তারা গেম চেঞ্জার নয়, তারা আসলে নেম চেঞ্জার। তারা শুধু নাম পাল্টানোর চেষ্টা করছে। জ্যোতিবাবু ছিলেন গেম চেঞ্জার। এই জন্য সর্বোত্তম বামপন্থীরা যখন জ্যোতিবাবুর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি যখন খাদ্য আন্দোলনের কথা বলেছে, তার ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আজকে বিশেষত যখন গণবন্টন ব্যবস্থাকে শেষ করে দেওয়া হচ্ছে, আজকে যখন দুয়ারে সরকারের নাম করে প্রচার করা হচ্ছে, সাইনবোর্ড লাগানো হচ্ছে, এবং আম্বানিকে দিয়ে গোটা দেশে গণবন্টন ব্যবস্থাকে শেষ করে দিয়ে গোটা বন্টন ব্যবস্থাটা এই অ্যামাজনের মতো অ্যাপ তৈরি করে আর ঘরে ঘরে ফ্লিপকার্টের মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলা হচ্ছে। রেশন কার্ড বাতিল করা কিছু শুরু হয়েছে, কিন্তু আসলে খাদ্যের অধিকার কেন? বামপন্থীরা কিন্তু যখন খাদ্যের দাবিতে লড়াই করেছে, তখন তাহলে ফসলের অধিকার, জমি যার লাঙল তার জন্য লড়াই, সেচের জন্য লড়াই, উন্নত মানের বীজের জন্য লড়াই। আজকে তেভাগার ৭৫ বছর, তখন বলা হয়েছিল হে সামালো ধান হে কাস্তে দাও শান হে, আর দেব না, আর দেব না, দেব না ধান মুদের প্রাণ হে। আজকে দাঁড়িয়ে কৃষকের শুধু ফসল নয়, ফসলের অধিকার নয়, গোটা কৃষি ব্যবস্থাকে তছনছ করা হচ্ছে। কিন্তু স্লোগানে কিষাণ মান্ডি, কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকরা আন্দোলন করেছেন, সেই পথে ধারা ধরে ৩টে কালা কানুনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কিন্তু কমিউনিস্টরা ধারাবাহিক শুধু খাদ্য আন্দোলন করে নয়, তার ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দুটোই করেছে। তার থেকে সেই পথ ধরে বামফ্রন্ট সরকার, অপারেশন বর্গা, মাঝে দুটো যুক্তফ্রন্ট সরকার, একটা ধারা, ভূমিহীন মানুষকে ভূমি বন্টন। আজকে দাঁড়িয়ে উল্টোটা হচ্ছে। মুখ্যমন্ত্রী একটা তামাশা করে আধিকারিকদের বৈঠক করে দিয়ে নিজেই বলছেন ডিএলআর অফিসে দুর্নীতির কথা। এটা ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকদের যখন আন্দোলন করা হয়েছে, বিরোধী দলের নেতা হিসেবে জ্যোতিবাবু যখন তাদের পাশে দাঁড়িয়েছেন, আবার বামফ্রন্ট সরকার মানে শিক্ষা প্রসার, যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধিকার, যেমন আইন করে। আজকে কি আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, দুর্নীতি, কোন নিয়ম মানা হয়নি। এবং সিবিআই, ইডি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ বেআইনিভাবে, যেটা গণতান্ত্রিকরণ করা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, শিক্ষা পরিচালনা ব্যবস্থাকে, সবটাকে তছনছ করা হচ্ছে। আর এখন তো কেন্দ্র রাজ্য সরকার মিলে এই যে পাবলিক ফান্ডেড যে এডুকেশন সিস্টেম আছে, সেটাকে তছনছ করছে। এরকম বিভিন্ন বিষয় বলা যায়, কিন্তু যে বিষয়গুলো সংবিধানে স্বীকৃত, তাকে আজকে নষ্ট করা হচ্ছে।
সংবিধানের যে সাংবিধানিক যে মূল্যবোধ আমাদের দেশে তৈরি হয়েছে তার পেছনে একটা ইতিহাস আছে সংগ্রামের, আন্দোলনের। সেটা সাঁওতাল বিদ্রোহ হতে পারে, ফকির বিদ্রোহ হতে পারে, সেটা বিরসা মুন্ডা সিধু কানু হতে পারে, সেটা তিতু মীর হতে পারে। তারপরে দাঁড়িয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সহিংস পথে আন্দোলন, যারা সেই স্বাধীনতায় অংশগ্রহণ করেনি তাদের কাছে এখন এটা হচ্ছে দেশের সরকার বিজ্ঞাপন দিয়ে বলছে অমৃত মহোৎসব। কিন্তু মানুষ প্রাণ দিয়েছেন, লড়েছেন। কমিউনিস্ট পার্টি যেমন লড়েছে, তারা আবার স্বাধীনতা আন্দোলনে এই বাকি অংশকে জড়ো করেছে, কৃষক, মজুর, গ্রামার, খেটে খাওয়া মানুষকে জড়ো করেছে। স্বাধীনতা আন্দোলন মানে শুধু ব্রিটিশ চলে যাওয়া নয়, তাহলে আমার জমির অধিকার কি হবে, আমার খাদ্যের অধিকার কি হবে, স্বাধীনতার পরে ব্যবস্থা কি হবে, সেই লড়াই। এবং এই গোটাটাই প্রি ইন্ডিপেন্ডেন্স, পোস্ট ইন্ডিপেন্ডেন্স, এই যে কন্টিনিউটি জ্যোতিবাবু হচ্ছেন তার একটা আইকন। এখন যেরকম দল বদলে যায়, ইস্যু বদলে যায়, ঝান্ডা বদলে যায় প্রতিদিন, এটা হচ্ছে আমাদের কাছে, আজকের প্রজন্মের কাছে শিক্ষণীয়। এই জন্য আমাদেরকে স্মরণ করতে হচ্ছে। এখন দেখবেন একজন প্রতিষ্ঠিত পত্রিকার সাংবাদিক, ফটোগ্রাফার আজকে লিখেছে, প্রেস ফ্রিডম এখন যখন সবচেয়ে বেশি আমাদের দেশে আক্রান্ত, প্রেস ক্লাব ইন্ডিয়াকে যখন বলতে হচ্ছে, যখন সাংবাদিকদের ধরে জেল দিয়ে দিচ্ছে, যারা ফ্যাক্ট চেক করবে তাকে, যারা অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাদেরকে যখন জেল দিতে হচ্ছে, তখন দাঁড়িয়ে আমাদের রাজ্যে এরকম সরকার তৈরি হয়েছিল, বামফ্রন্ট সরকার, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বিরুদ্ধ হলেও সেই মতটা প্রকাশিত হোক সেটা নিশ্চিত করেছিলেন। মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান আজকে যেহেতু ওর জন্মদিনে বলছেন যে কিভাবে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার কাজকর্মে কোনো রকমের কোনো সরকারের কোনো ভূমিকা ছিল না তাকে প্রভাবিত করার। আসলে একটা আমাদের দেশের রাজ্যের একটা পরম্পরা ছিল বৌদ্ধিক মুক্ত চিন্তা, বৌদ্ধিক চিন্তা। গত 12 বছরে সেটা নষ্ট করা হয়েছে পরিকল্পিত ভাবে। আজকে যে সাম্প্রদায়িক উন্মাদনা দেখছি, কথায় কথায় যখন এই ধর্মীয় কিছু আবেগকে নিয়ে যখন উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন দেখছি হঠাৎ করে ভাগাভাগি, যুদ্ধের দামামা, তার কারণ হচ্ছে এটা একদিন হয় না, এই জন্য ইতিহাস চর্চা করতে হয়। None of us can go back to the history, but we must learn from the history. 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের পরে এই ইতিহাস আমরা আমাদের বাংলায় দেখেছি। এই যে হিন্দুত্ববাদী যে রাজনীতি হচ্ছে, শুধু অরবিন্দ ঘোষের দাদু রাজশেখর বসু, নবগোপাল মিত্র, দ্বিজাতি তত্ত্ব, কিন্তু বাংলায় যেহেতু মুক্ত চিন্তা ছিল, নবজাগরণ ছিল, ওই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি 19 শতকে ওটা ব্যক্তি পায়নি, সবাই নিয়ে একযোগে লড়াই হয়েছে। পুনর্জাগরণবাদীরা যা যা করেছিল সেগুলো বাংলা মানুষ গ্রহণ করেননি। অন্যান্য দেশে, পশ্চিম ভারতে, উত্তর ভারতে আর্য সমাজের নাম করে, স্বামী পরমানন্দের নাম করে যে কথাগুলো বলা হয়েছিল, আজকে বিজেপি আরএসএস নতুন কোনো কথা বলছে না, ওই বস্তা পচা কথাগুলি বলছে। কিন্তু ওই কথাগুলো এখানে দাঁড়িয়ে আমাদের পূর্বসূরীরা তারা লড়াই করেছিলেন যুক্তি দিয়ে, মুক্ত বুদ্ধি দিয়ে। বামপন্থী আন্দোলন সেই ধারাকে বহন করেছে। আর এই জন্যই আজকে ফাঁসিবাদী শক্তির উত্থানের জন্য সবাই মিলে এই জন্য বলেছিল লাল হটাও। কারণ ভুল আদর্শই হোক, তার বিরুদ্ধে একটা মতাদর্শগত লড়াই করতে হবে। পরিবর্তনের নামে যেটা করা হলো, এই বৌদ্ধিক জগতে সেই ভ্যাকুয়াম তৈরি করা হলো। এই যখন বলা হচ্ছে স্কুল কলেজে কেউ থাকবে না, বামপন্থী ছাত্র আন্দোলন হবে না, নির্বাচিত কোনো ছাত্র সংসদ হবে না, তাহলে যারা আইডিওলজিক্যালি ইনভাইট লড়াই করবে একটা প্রজন্মকে শেষ করা হলো। শিক্ষক আন্দোলন হবে না, সংগঠন হবে না, ট্রেড ইউনিয়ন হবে না। আসলে যেটা করা হয়েছে, যারা এই ডেডিকেটেডলি লড়বে, বলবে, আইডিওলজিক্যালি ফাইট করবে, তাকে নির্জীব করা হয়েছে, চেষ্টা করা হয়েছে।
তাকে নিরস্ত করার চেষ্টা করেছে পরিকল্পিতভাবে। এমনি মুখ্যমন্ত্রী বলেননি যে মুখে তার লুকোপ্লাস লাগিয়ে থাকতেন। তার মানে একদিকে তারস্বরে সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি হবে, মৌলবাদীরা সক্রিয় হবে, তারা সরকারি পৃষ্ঠপোষকতা পাবে, পুনর্জাগরণবাদীরা জাগবে, কিন্তু তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। এই ইকোসিস্টেম তৈরি করা হয়েছে। যে ইকোসিস্টেম বাংলায় বামপন্থী আন্দোলন তৈরি করেছিল নবজাগরণের ধারা ধরে, গত 12 বছরে এই শূন্যতা তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেখানে এই বৌদ্ধিক যে শূন্যতা, আসলে বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, লেখক, কবি, অধ্যাপক, শিক্ষক, আমরা কমিউনিস্ট পার্টির মাধ্যমে জানি মার্কসিস্ট প্রিন্সিপালে পেটি বসবা, কিন্তু তার একটা ইকোসিস্টেমে, একটা সংগ্রামের মধ্যে, লড়াইয়ের মধ্যে, আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করতে গিয়ে তাদের যে সাবজেক্টিভ যে জায়গা থাকে, এখন অনেকেই বলছে এটা খারাপ হচ্ছে, যা হচ্ছে ভয়াবহ হচ্ছে, এই যে খুন হচ্ছে, এই যে লাশ হচ্ছে, এই যে নির্যাতন হচ্ছে, এই যে দুর্নীতি হচ্ছে, ঠিক হচ্ছে না, খারাপ হচ্ছে, এটা সাবজেক্টিভ। সেটাকে অবজেক্টিভলি অ্যাচিভ করতে গেলে যেটা ইনস্টিংক্টিভ হচ্ছে সেটাকে খুব অর্গানাইজড ওয়েতে মোবিলাইজ করতে হয়। সেটা শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, উত্তর একটা আন্দোলন গড়ে ওঠে। সাম্রাজ্যবাদ বিরুদ্ধে যেরকম, সেরকম মুক্তির জন্য যেরকম, পরিবর্তনের জন্য সেরকম, লড়াইয়ের ময়দান থেকে। তাহলে পরিকল্পিতভাবে যেটা করা হলো, প্রিলিউড টু দিস ফাসিজম, যেখানে দাঁড়িয়ে এইটাকে নিরস্ত করা হবে, যার ফলে একটা খোলা মন পাবে। কিন্তু আমরা গর্বিত, জ্যোতিবাবুর যথার্থ উত্তরসূরি হওয়ার চেষ্টা করছি আমরা। গত 12 বছর ধরে ঘর ছাড়া মানুষ, মিথ্যা মামলায় জর্জরিত মানুষ, মূর্তি ভাঙা হয়েছে, অফিস দখল করা হয়েছে, অস্ত্রোদ্ধার নাটক করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও লড়াই জারি থেকেছে। আজকে দাঁড়িয়ে আমাদের যেমন মাঠে ময়দানে, যেমন হেঁটে, তেমনি নেটে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানে, তেমনি হচ্ছে এই বৌদ্ধিক জগতেও আমাদের প্রয়োজন আছে ইডিওলজিক্যাল ব্যাটল, মতাদর্শগত সংগ্রাম। এবং খেটে খাওয়া মানুষ আসলে তারা অসহায়, তাদের যে ইনস্টিংক্টিভলি এই অন্যায়ের বিরুদ্ধে যে ভাব থাকে, সেটা একমাত্র আন্দোলন, সংগ্রাম, সংগঠনের মধ্য দিয়ে পরিশীলিত হয়, পরিমার্জিত হয়, এবং সেটা একটা বৈপ্লবিক চেতনায় উন্নীত হয়। এবং ওই কাজটা ধারাবাহিকতা করতে দেওয়া হয়নি যাতে ওই উন্নতিটা না হয়। তাহলে আজকে জ্যোতিবাবুকে স্মরণ করা মানে হচ্ছে আমাদের এই শপথটা নেওয়া, এই প্রয়াসটাকে নতুন করে নিজেদেরকে রিডেডিকেট করা, এবং সেখানে দাঁড়িয়ে আমরা জ্যোতি বসুর বাংলাকে আমরা সর্বনাশের পথে ঠেলে দিতে পারি না। আজকে ৭৭ নবম জন্মদিবসে এই হোক আমাদের শপথ, তবেই হবে আমরা আসলে জ্যোতিবাবুকে শ্রদ্ধা জানতে পারবো এবং অম্লান রাখতে পারবো তার স্মৃতিকে। এবং আজকের দিনের কনটেক্সচুয়ালাইজ করতে হবে, সেই কাজটা JBCSSR করবে, সেই কাজে আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ শেষ করছি। এখন আপনাদের সামনে স্মারক বক্তৃতা ভারতের স্বাধীনতা 75, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স 75 ইয়ার্স, এর ওপর বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি। কমরেড সীতারাম ইয়েচুরি will now deliver his speech on the issue of independence 75. Thank you, Commander. Chair. Comrade Surikanta Mishra, Comrade Mohammad Salim, Comrade Ramchandra Dau, members of our Politburo. I notice all the leaders of the other left parties, Comrade Manoj Bhattacharya and the others here on the dais, and comrades and friends. So today is the 109th birthday of Jyoti Basu. And
it's a great honor for me because I have personally, for more than 3 decades, been associated with him and learned a lot and been inspired a lot by what he said, what he worked, what he showed all of us, this younger generation, and what is meant by the strength of a communist. हमको अक्सर पूछते थे कि क्या है आपके पास अंदरूनी ताकत कि इतने बड़े बड़े हस्ती, सोवियत यूनियन की सीपीएसयू, दूसरी तरफ से कम्युनिस्ट पार्टी ऑफ चाइना, ऐसे पार्टियां जो दुनिया के अंदर उस समय बहुत प्रभावित थे, ये पार्टियां आपके विरोध में खड़े हुए थे और आप चंद लोग इंडिया में बैठकर दोनों का विरोध कर रहे थे सैद्धांतिक तौर पे, और उसके आधार पर इस पार्टी को बनाया और स्थापना किया। तो ये इसकी सीक्रेट क्या है ये ताकत आपके अंदर से जो आता है, कहीं और से कोई समझता नहीं है। सिर्फ एक ही बात उन्होंने कही, द सीक्रेट लाइज सीताराम इन योर अंडरस्टैंडिंग and commitment, most importantly, to what you believe in. And you believe in Marxism, Leninism, communism, and that is the strength that you can withstand all sorts of obstacles. And this is a personal lesson in the sense to many of us. हम सबके लिए ये एक बहुत बड़ा मतलब एक पाठ पढ़ाता है कि 1940 में जब लौट आए बैरिस्टर बन के इंग्लैंड से, पूरी परिवार उनकी यही सोच रहे थे और पूरा समाज यही सोच रहे थे कि काले कपड़े पहनकर कोर्ट में पेश होंगे ज्योति बाबू, लेकिन वो सीधा आए, आंदोलन में खुद लिया और सीधा उसी आधार पर आंदोलन के अंदर एकदम मतलब उसकी नेतृत्व करने लगे। सबसे पहले जो जीते गए थे 3 एमएलए में से कम्युनिस्ट पार्टी की तरफ से वो थे, एक केम रेलवे the railway constituency. He came from there. When he went to England, there were also a series of other people from other parts of the South Asia. Communist Kandaiya, who was the first General Secretary of the Communist Party of Sri Lanka. I mean, they were all part together, and along with the 𝒃𝒂𝒏𝒏𝒆, the Communist Party of Great Britain then, and their leaders, they were all by both attracted towards communism and became very integral and inseparable from India's struggle for freedom. And in those activities, his return to India was primarily to join the movement और उस आंदोलन को आगे ले जाने की कोशिश। और वो जो आए हुए थे उसके अंदर व्यक्तिगत तौर पर मतलब मेरे साथ क्या अनुभव है उसके बारे में मैं आखिर में आऊंगा, लेकिन जो जब वो आए थे वापस, वो आए थे तो उससे पहले ही 1-2 दशक पहले से ही देश के अंदर एक बहुत बड़ी सिद्धांतिक एक संघर्ष चल रहा था एक सवाल पे कि आजाद हिंदुस्तान का चरित्र क्या होगा, what will be the character of independent India. And on this there was a fierce battle of visions. 3 visions emerged on what would be the character of independent India. And today, at 75 years of India's independence, we are at the crossroads, at very, very serious challenges before us, which is based on this battle of visions that emerged during the decade of 1920s. याद होगा आपको 1921 में चौरी चौरा का जो घटना हुई थी, उसके बाद महात्मा गांधी ने सिविल डिसोबीडियंस मूवमेंट को वापस लिया। बहुत सारे लोग मतलब इससे परेशान थे। जवाहरलाल नेहरू जेल से चिट्ठी लिखते गांधी को, कहते हुए बापू ये क्या किया आपने, आंदोलन बड़ी जोर से उभर रही थी, आप विड्रॉ क्यों कर ली। उससे असंतोष पैदा हुआ बहुत बड़े पैमाने पर युवकों के अंदर, जिसका नतीजा कई तरीके से प्रकट हुआ। एक पहलू था उसका हिंदुस्तान सोशलिस्ट रिपब्लिकन आर्मी का, भगत सिंह, चंद्रशेखर आजाद, मतलब वो लोग सब वो क्रांतिकारी जो बने थे। तो एक किस्म से मॉडरेट्स और रेवोल्यूशनरीज के बीच में एक बहुत बड़ा टकराव शुरू हुई थी राष्ट्रीय आंदोलन। 1920 में कम्युनिस्ट पार्टी का स्थापना होता है ताशकंद में। स्थापना होते ही कम्युनिस्ट पार्टी जो है राष्ट्रीय आंदोलन के अंदर
वो बहुत बड़ी तरीके से दखल करती है। 20 में the Communist Party was founded in Tashkent. In 21, at the Ahmedabad session of the AICC, the Communist Party of India moves a resolution, moved interestingly by a Maulana Hasrat Mohani. He was a very, very important figure in the freedom movement. There are very other contributions of his also. And Swami Kumarananda, a Maulana and a Swami move a resolution on behalf of the Communist Party of India, seeking complete independence, which Gandhiji doesn't accept. Gandhiji then, when he came back from South Africa, was still toying with the idea of dominion status. That is, Indians should have British citizenship and equal status as British citizens. But the revolutionists disagreed. We said we want complete independence. इस टकराव में राष्ट्रीय आंदोलन को प्रभावित करने के लिए कम्युनिस्ट पार्टी का बहुत बड़ा योगदान था। हर एआईसीसी सेशन में कम्युनिस्ट पार्टी अपनी मैनिफेस्टो, अपना सिद्धांत रखती थी कि किस तरीके से ये फ्रीडम स्ट्रगल की डायरेक्शन क्या होना चाहिए। अब इसमें से और 1925 में राष्ट्रीय स्वयंसेवक का गठन होता है, तो 21, 20, 21, 25 और 1928 में मोतीलाल नेहरू कमीशन की रिपोर्ट आती है, जहां पर आउटलाइन जो होता है, जो कराची एआईसीसी में पूर्ण स्वराज का जो नारा जो निकला है, उस पूर्ण स्वराज का नारे का आउटलाइन जो है वहां पे उस रिपोर्ट में मतलब रेखांकित होता है। तो ये पूरा का पूरा दशक के अंदर इस टकराव में 3 व्यूह निकला है कि आजाद भारत का चरित्र क्या है। ज्योति बाबू उस पीढ़ी के हैं जो इस आंदोलन में वो अपने आप स्वयं शामिल थे, मतलब योगदान करते हुए नहीं, नॉट एज ए कंट्रीब्यूटर, बट वाज पार्ट ऑफ दिस होल डिबेट दैट वाज गोइंग ऑन इन द होल कंट्री, part of that whole experience of the freedom struggle. One vision of the 3 visions, the main led by the Congress at that point of time, the national movement, recognizing the diversity of India, recognizing the plurality of our society, came to the conclusion that the political structure, the only political structure under which a country of such diversity can be accommodated is a secular democratic republic. Correct, the communists said, we agree, it has to be a secular democratic republic, but it cannot stop there. The political independence that we gain must be converted into the sense of every individual. Only then the secular democratic republic can also sustain itself. अगर वो करनी है secular democratic republic को, तो we have to move towards the economic freedom of every individual, that is towards socialism. So secular democratic republic by itself is not the goal. Final goal should be socialism, and this secular democratic republic should move in that direction. Now experience has shown what was the communist critique then was correct. Communist ने क्या कहा? अगर if you are not going to move towards egalitarianism, towards social justice, all contained in the Indian Constitution, but if you don't move on that direction, then the consequent discontent among the people, that consequent discontent will actually destabilize this secular democratic republic itself. Because the third vision that emerged as opposed to both these visions, the Congress and the Communist vision, the third vision was, it had a twin expression. जुड़े हुए भाई थे उसके। एक भाई ये कह रहा, वो third vision was that India should be defined on the basis of the religious affiliation of its people. And this religious affiliation had a twin expression. One, arguing that it should be a Muslim nation because of the large number of Muslims. And the Islamic State, the concept of it was born. The other, arguing it should be a Hindu Rashtra.
because of the majority of Indians belonging to the being Hindus. Now, this in itself was contentious then. Who is a Hindu, who is a Muslim? A Mopala Muslim from Kerala and a Assamia Sylheti Muslim, though they may be Muslims, but they have very little in common. And you can't really put a uniform monolithic thing of saying Muslims. Same with the Hindus, much more diversity within the Hindus. So in this situation, these wanted to have religious theocratic states to be established in India. And the first person who actually comes out with this whole thesis, and the reason why I'm saying this is many of these things, Comrade Jyoti Basu in personal discussions would discuss with us, saying in those days, Savarkar wrote this pamphlet. He was there in England, Savarkar, for a long time. He wrote this pamphlet in 1923. Then we'll go and check out in the library and pull out that pamphlet. He wrote in 1923 a small booklet called Hindutva. He's the first one to give this term Hindutva. And he starts by saying Hindutva has nothing to do with Hindu religion. Hindutva is a political project. And what was the political project? That this land belongs to only those people for whom this is the motherland, fatherland, and holy land. Matrabhumi, Pitrabhumi, Punyabhumi. ये तीनों जिसके हैं वही लोग यहाँ पे रह सकते हैं. मुसलमान का पुण्य भूमि है मक्का मदीना, क्रिश्चियंस का पुण्य भूमि है जेरूसलम और बदलैम वगैरह. तो ये दोनों हमारे देश के अंदर हो नहीं सकते. This is the Hindutva in a nutshell. So this is what he pointed out 2 years before the RSS was formed in 1925. And Savarkar was the first person who actually advocated the two-nation theory. In 1937, as the president of the presidential address, he puts forward the concept that there are two nations in India, a Muslim nation and a Hindu nation. It was in 1940, as the president of the Muslim League, puts forward the two-nation theory, endorsing what Savarkar has said. And then, both of them, Savarkar says, I have no quarrel with Mr. Jinnah's two-nation theory. And this two-nation theory gave birth to this entire rise of the creation of independent India as a theocratic, religious-based, a fascistic order. And that is what this Hindu or Hindutva Rashtra that the RSS represented later is all about. No, they have to justify this Hindutva Rashtra. So then, an unscientific, ahistorical assertions that for 5,000 years we've all been Hindus here. Only the outsiders came, which is what Modi today talks of. He says 1,200 years of slavery we have to we have to now overcome. Why 1,200? The establishment of the first Sultanate and the Muslim rule in India. It dates back from that. That why Hindu kings were fighting each other, why Harshavardhana was defeated by South Indian Pulakeshin II of the Chalukya. All this is not material for them. What is it? Hindus versus Muslims. And then the British come
हमारे किसानों की और कृषि व्यवस्था के अंदर जो जो परिस्थिति हालत थी, उसके खिलाफ बड़े बड़े संघर्ष छेड़े गए। आपके बंगाल में देवबागा, केरला में पुनप्रवायलार, आपके महाराष्ट्र में वर्ली ट्राइबल्स का वो बहुत बड़ा उनको जमीन की हक के लिए, असम के अंदर सुरमा वैली में, तो पूरे देश भर में अनेक जगह पर ये किसान आंदोलन जो हो रहा है, जिसका सबसे बड़ा और अनोखी मतलब संघर्ष रहा है तेलंगाना में, जो एक मतलब हथियारों के साथ मिलकर वहां के निजाम के शोषण के खिलाफ और अंग्रेजों के खिलाफ, दोनों के खिलाफ वहां पर तेलंगाना में तकरीबन 30 साल तक कुछ हजारों गांवों को जो है उन्होंने लिबरेट करके वहां पे ग्राम राज बनाए थे। तो ये जो संघर्ष जो चल रही थी, इसका मकसद कम्युनिस्टों की योगदान क्या रहा हमारे आजादी के लिए? कम्युनिस्ट लामबंद कर रहे थे हमारे ग्रामीण इलाकों में, और उन दिनों में भारत ज्यादातर ग्रामीण ही था। हमारे ग्रामीण इलाकों में जो शोषित वर्ग है, द एक्सप्लॉइटेड क्लासेस, उनको द कम्युनिस्ट वर मोबिलाइजिंग, ड्रॉइंग देम इनटू द फ्रीडम स्ट्रगल। कांग्रेस क्या कर रही थी? They were negotiating with the exploiting classes, with the landlords, with the and trying to draw them into the national movement. So this exploiting classes के साथ जो समझौता जो शुरू होता है उस समय आजादी से पहले और ये आजादी के बाद जिस तरीके की व्यवस्था स्थापित होती है, और वो बात हर बार जो भी बाबू हम लोग को सबको जब हम मतलब हमारी पीढ़ी को सरसों बताते थे, ये कॉम्प्रोमाइज कब शुरू होता है कि हमारे देश की बूर्जुआजी को हमारे देश के लैंडलॉर्ड्स के साथ ये समझौता क्यों करना पड़ा? क्योंकि आंदोलन में उन सबको जोड़ के ले आए थे। एक दूसरी बात, बिना लैंडलॉर्ड्स की सपोर्ट की वो ग्रामीण इलाकों में जो ढांचा बनाया धर्मनिरपेक्ष जनतंत्र का गणराज्य, वो ढांचा निर्भर होता है चुनावों पे, और चुनाव में जीतना अगर है तो ग्रामीण इलाके के लोगों को लामबंद करना है, बिना वहां के लैंडलॉर्ड के या जोतदार के या जो भी वो जो लीडर है उनकी समर्थन के ये संभव नहीं। तो वो अपनी लालच में अपने देश के मतलब पूंजीपति वर्ग शासक वर्ग बनने की लालच में उनके साथ समझौता करना पड़ा, और उस समझौता का नतीजा बहुत बुरा, जो उसका नतीजा आज भी हम सब लोग भुगत रहे हैं कि पूंजीवादी विकास तब होती है जब पूरी की पूरी सामंतवादी व्यवस्था को आप ध्वस्त करते हैं। It's on the ruins of feudalism that capitalism grows. But here it's in compromise with feudalism, they want to build capitalism. And this contradiction, JBCSSR would always emphasize, saying that this is the contradiction which leaves a lot of reactionary elements in people's social consciousness. If you do not destroy feudalism, the social consciousness associated with pre-capitalist orders will continue to dominate. And what is that? Casteism and the influence of religion. These two will continue to dominate because of this path chosen by the Indian ruling classes. Therefore, we have to fight that path in order to move towards socialism. अब ये संघर्ष जो आजादी के जो बात से जो जुड़े हुए हैं, वो संघर्ष जो आपके जुड़कर ये आती है, उसके आधार पर ये सामंतवादी व्यवस्था के साथ जो चेतना जन चेतना जो रह गई है आज हम देख रहे हैं, या वो पेट्रियार्की का सवाल हो, या अपने महिलाओं के ऊपर वो सामाजिक शोषण की बात हो, दलितों के ऊपर, हमारे आदिवासियों के ऊपर, ये सब जो है एक व्यापक तरीके से एक कॉमन चीज बन गई जो एक्चुअली फिट करता है आपके आरएसएस की आइडियोलॉजी के साथ और उनकी मनोवादी व्यवस्था का पुनर्स्थापना के लिए। ये जो है एक्चुअली ये माहौल जो है उनको बहुत ही मदद करती है। And that's exactly what the RSS is doing today, RSS and the BJP, that utilize this backward
social consciousness that remained because feudalism was not eliminated and compromised with the landlords. That it is actually a big bulwark, a social, but at the social level and at the people's mentality level, a big bulwark assisting the Hindutva project. And that is what they play on to create this atmosphere today of hate and violence, playing on this level of social consciousness. And that is the reason today you find that if the third vision has to succeed and the secular democratic Republic of India has to be converted into a fascistic, theocratic, intolerant Hindutva Rashtra, then that cannot be possible with this Constitution of India. अगर उसको स्थापना करना है हिंदुत्व राष्ट्र को, तो ये संविधान के आधार पर वो नहीं हो पाएगा। तो इस संविधान को ध्वस्त करना है, और संविधान को ध्वस्त करना है 75वीं साल में जब हम आए हमारे आजादी के। यहाँ पर इसलिए मैं कह रहा था कि क्रॉस रोड्स पे खड़े हैं कि आज जो डोमिनेंट ताकत है राजनीति में, जिनके हाथ में सत्ता है, who control the state power and the government, central government, अगर उनकी पूरी की पूरी कोशिश ये है कि इस कॉन्स्टिट्यूशन को आप उसको अंडरमाइन करो ताकि हिंदू राष्ट्र की स्थापना के लिए फैसिलिटेट हो सकता है। तो इसलिए चारों स्तंभ जो आपके जो एक बुनियादी स्तंभ है, फाउंडेशनल पिलर्स ऑफ अ कॉन्स्टिट्यूशन, दैट इज आर्थिक संप्रभुता, इकोनॉमिक सॉवरेनिटी, your social justice, your federalism, and secular democracy, which are under a big assault today. सेक्युलर डेमोक्रेसी, डेमोक्रेटिक राइट्स की बात करते हैं। अभी देखा तीसरा सेटलमेंट के साथ क्या हुआ, हमारे कोर्ट के जजमेंट के आधार पर उनको अरेस्ट करते हैं। कोर्ट का जजमेंट कहता है कि those who abuse the process of law should be put in the dock and action should be taken in accordance with law. What is the abuse in the process of law? What was challenged was a report of a special investigating team appointed by the court itself. And how can a challenge of the report be called an abuse of law? But anyway, using that, she has been arrested. Zubair Ahmed, just because he puts the truth opposite their false news, he is being penalized for speaking the truth, basically. That in this regime, you cannot speak the truth. What they say is the truth, but what you cannot bring out the truth. So this is what 𝒂𝒂𝒏𝒈𝒂𝒍 people, the more than 70% of the UAPA cases have been registered after 2014, and the conviction rate is only 2%. But they'll remain in jail for decades. Then they'll be let off, saying there's no case. But by then, their lives are ruined, and what they can do and contribute to our development when that is stifled. So you see these attacks on secularism. Every single BJP ruled state has new laws, by which it makes it impossible that you have to have a police verification for an interfaith marriage now. They have to verify, saying that it's not being done under pressure. What was your Special Marriages Act? All of us were married under that. Special Marriages Act, now for the Special Marriages Act, you have to produce affidavits. So the police saying that you are not, this marriage is not it's being done under pressure, and you are not under duress, in the name of cow protection, in the name of various other, love jihad. This love jihad was this, that Marriages Act I was talking about. So you have these laws all across the country in BJP ruled states, where it becomes impossible for having a healthy, normal, social interaction between people belonging to Hindus and Muslims. This anti-secularism, anti-democracy, the rights of the states being crushed under, and the federalism is actually becoming a concept that is absolutely not tenable. Social justice, attacks on Dalits, attacks on Adivasis, etc. are growing. And economic sovereignty,
everything in this country is being looted, is up for sale. A corporate communal nexus has emerged, where in the whole world, if there is one person whose wealth increased the maximum during these 2 years of COVID, the maximum in the world, it is Mr. Adani. He has the record. His wealth has jumped the maximum among all the world's billionaires. So you have, you have this sort of a situation where all the fundamental pillars are being destroyed. And if the fundamental pillars have to be destroyed, all the institutions of check and balance also have to be undermined. We're all seeing what is happening in the parliament, with the judiciary, with the election commission, with the ED and the CBI, and with every one of them that is happening today, and in every global index of freedom, of democracy, from hunger to malnutrition to everything, India is falling very, very rapidly on the global indices. But yet, the agenda before the country today is actually being posed by them to the control of the media and the social media. That is imposed on all of us is that of conflict. Conflict that is generated between them, and actually this sort of an Islamophobia that is being created, that is, it's very, very dangerously enveloping our society. And India, therefore, at 75, is actually an India where the battles before independence between the three visions that was taking place, those same battles in a different form, different levels because of the decades that have passed through, are taking place now. And that is when those sort of communal conflicts were taking place at the time of the partition. Sorry if some of you have heard this before. Very few in the current younger generation know where was Mahatma Gandhi when India became independent on 15th August 1947. He was here in your city, trying to stop and stopped finally what is called the Great Calcutta killings. Now, he goes to and then আমি বলতে চাইছিলাম জ্যোতিবাবু, এটা নোট এসলো, আমাকে বলতে কি, কমরেড প্লিজ স্পিক সামথিং ইন বেঙ্গলি। যে কোন লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন অফ স্টেটস এর কথা হচ্ছিল, এটাই বললো। আমি যদি বলুন কি ভাষাতে বলি আমি, আর আমাকে বললেন অনেক কম লোক এটা জানে কি জ্যোতিবাবু হ্যাড এ ভেরি ভেরি হোয়াট ইউ কল সাটল সেন্স অফ হিউমার। এই ল্যাঙ্গুয়েজ ইস্যুতে যেগুলো এসো, একবার আমরা সবাই একটা ডেলিগেশনে ছিলাম চাইনাতে। ডেলিগেশন লিড করছিল তখন কমরেড সুরজিৎ, জেনারেল সেক্রেটারি ছিল, দেন কমরেড জ্যোতি বসু, কমরেড বসুকনিয়া, কমরেড বালানন্দন আর আমি। তো কমরেড সুরজিতের সঙ্গে আমি হিন্দি পাঞ্জাবিতে কথা বলতে,
কারণ জ্যোতিবাবুর সঙ্গে আমি বাংলাতে কথা বলতাম, কারণ এমবির সঙ্গে আমার মাতৃভাষা তেলুগুতে কথা হতো, আর বালানন্দের সঙ্গে তামিলে কথা হতো। কিন্তু আমি আমার বার্থ হলো আমার মাদ্রাসে, তো তামিল কিছু জানি, তো তামিলে কথা হতো। তো একদিন আমরা সব বসে আসছিলাম ব্রেকফাস্টে বোধহয়, তো জ্যোতিবাবু বললো, সীতারাম ইউ আর ভেরি ডেঞ্জারাস। তো আমি বললাম, আরে কি হলো? I was actually very worried. Why was he saying? So I said, what happened? So the smile on his face, বললো, I don't know what you are talking to Sujit. Sujit doesn't know what you are talking to me. So MB doesn't know what Sujit and I have been told by you. And Balanandan doesn't know what all three of you are hearing from you. So you are a potentially dangerous person who can cause conflict within the party. So you should. তো তার জন্য আমি বাংলাতে বলছিলাম না, যেহেতু এত ভাষাতে বলতে মানে কি বলি, বাংলাতে বলবার 10 মিনিটে যেটা আমি ইংরেজিতে বলতে পারতাম, ওটা বাংলাতে বলতে চেষ্টা করি তো 8 ঘন্টা লাগবে। এটাই তো প্রবলেম। তো তাই জন্য এটা টাইমের প্রবলেম আছে, তাই জন্য একটু ক্ষমা করুন। But what I was trying to say was that when we talk about communalism, জ্যোতিবাবু হাসে বলতাম, আর ওই দিক থেকে কমেন্ট সুজিত ওটাই বলতো। So that is why these two, Comrade Sujit and Comrade Jyoti Basu, were widely accepted not only among the communists and the left parties, but all across the political spectrum, as leaders who have been through the trails of partition. One on Punjab and one on Bengal. And all they point out, it was not India that was partitioned, it was Bengal and Punjab that were partitioned. And that partition, what it meant, he says, you don't understand how communalism can consume in its fire the most progressive of thoughts and ideas and the most progressive of movements. Both Dhaka University was much more political than Calcutta University in those days. Lahore was the center of the revolutionary activities for the whole of Punjab. Even, the Bhagat Singh was hanged in Lahore. When Sujit was jailed, he used to come from Lahore to Amritsar on a cycle. You go from a cycle from Lahore to Amritsar. And Lahore was the center of your entire thing. The sort of stories that, not stories, the recollections that Comrade Sujit would tell us. Sir Hayat Khan, what was the first Prime Minister of Punjab, United Punjab, first Prime Minister of United Punjab. His daughter, Tahira was a member of the Communist Party and a member of the Punjab Provincial Committee. That is, when today we call state committees as PCs, that is the Provincial Committee. That Provincial Committee, she was a member. So the cabinet used to meet in the ground floor. The Communist Party's Provisional Committee used to meet on the first floor in Lahore. So one day the same bearer would serve food. So one day the bearer came and told the Communist Party meeting, you all be better careful. Just now the cabinet has decided to ban the Communist Party. We'll all be arrested. Party is banned. So অনেক চর্চা হলো কি what to do, how to go underground also, how to reach this and things. Then suddenly he said, Tahira got the idea and said, why should we all leave at all, stay here? He said, what will happen? He said, how will anybody know in the Prime Minister's house the Communist Party committee is meeting? And even if they know, they can't come and arrest you here. So slowly, one by one, we will spread out. So after 3-4 days, we'll go. So the influence of the left and the communists and the progressive movement in Lahore. Now after partition, see what happened to Dhaka and Lahore. Now something is being divided in Dhaka, and that is coming back. But in Lahore, slowly that is happening. What the communal virus does to you, it says your generation doesn't understand it. Please learn from our experience, and you please see that this danger should not be there.
So he said, how do we see it? Unite everybody, he would say. Unite everybody who are willing to oppose them. Like we united everybody who were willing to oppose the emergency. I supported a government in which Atal Bihari Vajpayee was the foreign minister and L.K. Advani was the INB minister. But I supported why? I supported because emergency had to be defeated and all the laws had to be repealed, which led to this emergency from the Indian Constitution. So this government had to be supported. I allowed Ajay Mukherjee to become the Chief Minister of Bengal in 1967. We were a larger number of MLAs. We could have staked the claim, but in 67 and 70 and 69, both the times, with more MLAs, but we gave it to them. Why? Because the objective was then to defeat and keep the Congress at bay. So what is the objective at that point of time? Your tactics are determined by that. And then we supported the Janata Party, but we opposed both Vajpayee and Advani when the dual membership issue came. That led to also inside our party also that famous July crisis, the July crisis situation. So the point is at every point of time, what is the immediate objective we have to achieve in order to advance our revolutionary struggle? Who are the people that have to be opposed at that point of time so that our people's movement and class struggle can advance? Then immediately, when that happened in Vajpayee, the threat of Vajpayee government coming in 1996 came after Narasimha Rao government. Then we said we have to stop him. In order to stop him, Bachchan Sharma, then as the President of India, he decided to call the single largest party. And that was the BJP. So Vajpayee was called. 13-day government. People like me, we were all saying, because with Comrade Surjit and Jyoti Basu, I will be there in all those meetings. We used to get very worried saying that once they occupy the government, they are not going to go. So, but Jyoti Basu and Surjit said not to worry, we will get them down. In 13 days, the vote of confidence when they went there, Vajpayee was made to lose that vote of confidence and step down. And then the United Front was formed. আমাকে বলছেন কি অন্য লোককে বলছেন মোবাইলে এটাই তো ডেঞ্জার আমি একটুখানি বাংলা বুঝে তো So in 13 days they pulled them down saying that no communal forces you don't understand. Same point. What dangers they represent, they cannot and should not be in government. Well, you all know that of a prime ministership and then they were becoming the prime minister. We went through all that phases, but always what is the principal objective? What is it that we require at this point of time? Indira Gandhi emergency had to be defeated if the revolutionary movement had to advance. Unite with everybody who are willing to fight emergency. Communalism has to be defeated in order to advance our revolutionary movement. Today, unite with everybody who are willing to come together with you to defeat the BJP. And the same thing, like whether it's the United Front tactics, and he was probably the first practitioner of United Front tactics in the country. And even the United Front governments in in Bengal, or the central government there. And then when Vajpayee government finally came until 2004 when it was there, 2003 and 4, that entire discussion on uniting everybody. I still remember at one point of time, some are alive, therefore I won't take the names, but the leaders came to Bangabhavan when Surjit was not there, he would be leading
the combination of parties. Many leaders, when they come to Bangabhavan, they would say, "You please," of course, I would face the bulk of their anger, saying, "You please allow 𝒍𝒑 to be the Prime Minister." But apart from that, when they used to come there, the point is, how do we get the maximum number of votes to form an alternate government? What was his advice? Forget about that now. Let us go back to our states. Maximize the unity of anti-BJP forces. And at the state level, fight the elections and maximize the number of MPs. After that, we'll come and sit in Delhi and then we'll work out. That is exactly what happened. The United Front was formed in 1996 after the elections. Even Vajpayee's NDA was formed in 98 after the elections. The UPA was formed in 2004 after the elections. And their experience tells you cannot form an all India alternative platform like what people are now saying. What is the alternative to Modi and to the BJP at the all India level? You form these alternatives at the state level, like the experience in Tamil Nadu showed us. You form these alternatives at the state level, and then you will pool all of it together at the national level, like it happened in earlier occasions. So that is why we have to understand at every point of time. Today, what is the important task? What we decided in our party congress, the broadest mobilization of secular forces against Hindutva communalism. This is a task. The primary task is to isolate and defeat the BJP. For that, to first of all strengthen ourselves, independent strength and political intervention capacity. Second, strengthen left unity. Third, on that basis, form a left and democratic front, which is not only political parties, but all the social movements, etc., who are willing to come with us on a common program. And fourth, on that basis, build the broadest mobilization of secular forces against Hindutva communalism. Now, if you have to build this broadest coalition of secular forces, we'll have to come to some understanding of a common minimum denominator on which the broadest number of secular forces can be united. So now we are having the presidential election and vice presidential election. The primary issue is to find a person on whom the broadest number of political parties can agree and unite in order to take on the BJP candidates and put up a political ideological fight. That was the issue. Various names will be considered. On one name, there may be the highest number of parties that would agree, and then we go ahead and do that. Because that is the objective today, to project a larger mobilization of secular forces. So that objective has to be fulfilled. We cannot say, why is so-and-so wearing a red shirt, why is so-and-so wearing a yellow shirt, I'm against him. He did so-and-so things earlier. Earlier, who did what? What was 𝒍𝒊𝒌𝒆 earlier in Bengal, before 𝒍𝒑 made him CM? What was 𝒃𝒊𝒈𝒈𝒆𝒄 before he became the leader of the Janata Party? Who was VP Singh? Your Rajiv Gandhi's finance minister. So, but whom all will you talk about? But we supported all of them. And who was V.V. Giri, whom we voted for the President of India? But we voted for in bargain. We said, you nationalize banks, you nationalize coal, then we'll vote for you. And we got that out. So the point at every point of time, what we have to learn from 𝒍𝒑 and his experience and the leaders of that time, the Navaratnas, as we call them, is that immediate objective, what has to be achieved to advance our revolutionary movement. For that, the tactics will have to be done. It is not on the basis of what their earlier credentials were, what their current credentials are, what their future credentials will be, etc. We supported
a government led by Morarji Desai. So, I mean, we went through, and all of that was correct, because that gave us the opportunity to defeat emergency and advance. If emergency was not defeated, if we had not supported the Morarji government, then in 1977, this left-wing government that came here and lasted for 34 years after that 7 elections, a record of Jyoti Basu, I don't think any other chief minister will be able to beat. 23 years, no? 23 years. No, that 77, neither would it have been possible to have that sort of a resurgence of democratic and the restoration of democracy and federalism. So that is what we have to learn here finally. Whom we support or not is not the point. Why we support? What is the object? And today the objective is, right now we are all busy. Vice President elections are coming. So we are all busy now trying to look at a person on whom maximum unity can be there. So that is how we will have to move forward. But anyway, finally, one important thing we have to learn from Jyoti Basu is when he came back from England with a very bright future then, barrister, etc., and the background that he came from, he gave up everything. And then one of those days when we were talking about various things, he said, I had decided, Sitaram, to dedicate my life in service of the people. And then he wrote, and then he told me that today I have signed for donating my body after my death. I didn't know that I can serve the people even after my death. What a wonderful thought it is, that even after I die, some parts of me can still serve the people. So I'm a much happier man today. I mean, that sort of a human value, quality, is very, very rare, even among communists. And I think that is why when we salute Comrade Jyoti Basu, we not only salute him, but we also continue to draw the inspiration from him, like they fought the British, like they fought the various trends within the national movement to establish a secular democratic republic. We and our generation now has to fight for the preservation of that secular democratic republic in order that we can advance it towards socialism, which is what our distinct vision is. And in order to do that, our task today, we are at crossroads. At that crossroads, India won independence. At this crossroads, India has to win and stop the destruction of this secular democratic republic so that our revolutionary movement can advance. I think this is the best way in which we can pay our revolutionary tribute to Comrade Jyoti Basu. And that is what I join all of you and all the communists here in paying the tribute. Thank you. Thank you very much. আমরা আপনাদের সবার পক্ষ থেকে কমরেড সীতারাম ইয়েচুরিকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই তার সহজ সরলভাবে বক্তব্য রাখার জন্য। এখন 7টা বাজে, কাজে আমি অন্য কোনো কথা এখানে আর বলতে চাই না, শুধু বলতে চাই যে জ্যোতিবাবু কি মাপের ছিলেন, কিভাবে চলতেন তা আপনারা শুনলেন। তার সমস্ত বিষয়গুলো প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরতে আমরা চাই। কাজে আমাদের এই জ্যোতি বসু কেন্দ্র গড়ে তোলার কাজে গুরুত্ব আরোপ করতেই হবে। আমরা রাজ্যের সর্বত্র সব জেলাতেই আমরা অর্থ সংগ্রহ করব। গণ অর্থ সংগ্রহ করাটা খুবই প্রয়োজন। আমি একটা কথাই আপনাদের বলি যে 6 তারিখে আমরা গণ অর্থ সংগ্রহ করলাম 2টো জায়গাতে, এবং 2টো জায়গা 24 পরগনা উত্তরে, একটা চিনারপাড়া এলাকায় আর একটা রাজারহাট চৌমাথায়।
আমাদের সংগৃহীত হয়েছে অর্থ 2 ঘন্টা, আমরা কানেকশনটা করেছি 2 ঘন্টা 15 মিনিটের মতো। আর অর্থ সংগৃহীত হয়েছে, খুব অল্প অল্প অর্থ সংগৃহীত হয়েছে, মোট 84,000 টাকা। আমি কথাটা বললাম এই জন্য, কোন অর্থ সংগ্রহের উপর হবে, তাহলে পর ভবন মানে কেন্দ্রটা গড়ে তোলার ক্ষেত্রে আমরা খুব দ্রুত অগ্রসর হতে পারবো। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। এখন কি তাহলে এখন কমরেড রবীন্দ্র আপনাদের ধন্যবাদ জানাবেন। আজকে কমরেড সভাপতি, কমরেড বন্ধুগণ, জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চের পক্ষ থেকে আজকে জননেতা জ্যোতি বসুর 109তম জন্মদিবস উপলক্ষে স্মরণ বক্তৃতা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আপনাদের মাধ্যমে এখানে সোশ্যাল মিডিয়া যারা এই সম্প্রচার করেছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন, আর এটা আবার সরাসরি সম্প্রচারিত হয়েছে, তাদেরও আমরা, যারা এটা শুনেছেন তাদেরও আমরা অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই আমাদের আজকের প্রধান বক্তা কমরেড সীতারাম ইয়েচুরিকে। তিনি তার বিধি শিডিউলের মধ্যে এসে এই মূল্যবান বক্তব্য রেখেছেন। ধন্যবাদ জানাই। এখানে আপনারা দেখেছেন সিপিআই ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আরসিপিআই, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, ওয়ার্কার্স পার্টি, বলশেভিক পার্টি, এনসিপি, সিআরএলআই, পিডিএস, জেডিইউ, এই সমস্ত রাজনৈতিক দলের সর্বভারতীয় রাজ্য নেতৃত্ব তারা এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক আবেদ খান, তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা এই অনুষ্ঠান কভার করার জন্য এখানে আমাদের সাথে সহযোগিতা করেছেন, তাদের ধন্যবাদ জানাই। স্বেচ্ছাসেবকরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে। আর সর্বশেষে জানাই, আপনাদের উল্লেখ করেছেন এখানে অনেকেই আমরা সময়াভাবে সমস্ত এখানে তাদেরকে আমরা উপস্থিত করতে পারিনি, কিন্তু তাদের নাম যারা জ্যোতি বসু এই সেন্টারের ফান্ডে নির্মাণ তহবিলে অর্থদান করেছেন, সেই দাতাদের আমরা সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং আমরা এটাও জানাই যে এখানে গণশক্তির তহবিলে, স্টুডেন্ট সেন্টারের তহবিলে এবং বিভিন্ন তহবিলে অনেকে অর্থদান করেছেন। সেইগুলিও আমরা গণশক্তিকে দিয়ে দিয়েছি তালিকা, যারা যে অর্থ দিয়েছেন, যাতে এটা প্রচারিত হয়। আর রসিদ আমাদের যে ক্ষেত্রে যারা যেখানে দিয়েছেন সেটা সংগ্রহ করে নেবেন। তার এই অর্থদাতাদেরও আমরা ধন্যবাদ জানাই। সকলের আশা রাখবো যে আমাদের বিমানটা উল্লেখ করেছেন যে এই জ্যোতি বসু সেন্টার নির্মাণ প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ জারি থাকবে। ধন্যবাদ।